তোর স্বামীর টেকার ভাত লা, আমি তোর স্বামীর টেকার ভাত খাওয়া দিচ্ছি। এদিকে আয়, এদিকে আয়, তোর স্বামীর টেকার ভাত কি করে খাওয়ানো লাগে? এই যে, এই যে। দেখছিস দেখছিস স্বামীর টেকার ভাত এমনি করে খাওয়া লাগে। দেখ যন্ত্রণা, হাতে করে একটু একটু করে নিয়ে খায়, এমনি করে খাবো। মাগি তোর স্বামীর টেকার ভাত খাওয়াচ্ছি তারা। দেখ জন্মের খাওয়া আমি কোনদিন খাবো স্বামীর টেকা? এই স্বামীর টেকার ভাত খাচ্ছি, জন্মের খাওয়া নেই খাবো। তো বড় আসপদ্দা, স্বামীর টাকার বড়াই যায়। এই স্বামী পাইছিস কোনদিন? হ্যাঁ স্বামী কোনদিন পাইছিস? আমার সওয়ালের টাকা আমি ভাত দেবো, আমি যখন ইচ্ছা হবো দেবো, যখন ইচ্ছা হবে না তখন দেবো না। তুই সাহস, তুই স্বামীর টাকা বড়াই দিচ্ছিস? তুমি জন্মের খাওয়া নেই জীবনে না করিস, বুঝতে পারছিস? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। এই তো আছে, শরীর ভালোই আছে। তোমার শরীর ভালো আছে তো? শোনো, এখানে তো আমাকে দেখার অনেকেই আছে। তুমি প্রবাসে একা আছো, নিজের যত্ন নিবা, ঠিকভাবে খাওয়া দাওয়া করবে, আমাকে নিয়ে বেশি চিন্তা করবে না। হ্যাঁ, আমার সন্তানও ভালোই আছে। না না, কোনো সমস্যা হচ্ছে না। টাকা পাঠায় কি করবা? না আসলে তুমি তো বোঝোই, আমি যদি সবসময় ডাক্তার ডাক্তার করি, আম্মা কি বলবে বলো তো, যে আমরা কি বাচ্চা কাচ্চা জন্ম দিই নাই। আর তাছাড়া যেহেতু সমস্যা নেই, এখন ডাক্তারের কাছে যাইতে হবে না। যেহেতু ডাক্তারের কাছে যাবো না, টাকা রেখে কী করবো? আমার তো কোনো টাকা লাগে না, তার চেয়ে টাকা তোমার কাছে রেখে দাও। না না, বাড়িতে টাকা পাঠানোর দরকার নেই, তোমার কাছে রাখো, যদি কখনো দরকার হয় চেয়ে নেব। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, শোনো তাহলে তুমি এখন রেস্ট নাও, তারপরে তো ডিউটিতে যাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, না খাওয়া দাওয়া করে নেই, করবো। আচ্ছা শোনো না, বলছি গোসলে যাব তো, এখন তাহলে রাখছি। হ্যাঁ আচ্ছা, ভালো থেকো, রাতে কথা হবে। ওকে, আল্লাহ হাফিজ। এই ফকিরের বাচ্চা, তোকে আমি যে কতবার করে কইলাম যে আমার টাকা লাগবে টাকা লাগবে, আর আমার সওয়াল টাকা দিতে চাইলি তুই না করলো। না করলো কিসের জন্য? আমার কত আমি শেষ করে দেবো। তোর কথা কি শুনবো? আমি তো এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় তোর কথাই শুনতেছিলাম। তুমি কত আলাপ করতেছিলে, সংসারে কোনো টাকা পয়সা লাগবে না, আমার ডাক্তার দেখানে লাগবে না। এই টাকা লাগবে না, টাকা তো আমার লাগবে। তুই বুঝিস নি যে টাকা আমার লাগবে? এই এত সাহস আসে কোনতে? কই কই করে কইলাম সওয়ালটা ক টাকা দিতি তুই টাকা দেওয়ার কথা আরো না করে দিচ্ছিস। তোরা তো কি দিয়ে মারবো রে? আমার কথাটা তো শুনেন। কি শুনবো তোর কথা? দেখেন আম্মা, আপনি তো মাসে মাসে প্রতি মাসে টাকা দেয়, আর সেই টাকা তো আপনি সব শেষ করে ফেলেন। আম্মা লাগতেছে। তোকে আমি ছেড়ে দেবো? তুই নিজের চাহিদা মেটানোর জন্য তুই ব্যাংকে টাকা থেকে দিব? হ্যাঁ, না টাকা আমার প্রয়োজনে আমি কাজে লাগাতে পারবো না। নে তোকে আমি দেখতেছি। আম্মা আম্মা আমার বুঝেন, আম্মা শোন, তোর যদি মনে থাকে তাহলে আর এরকম কাজ করব না। আমার সওয়াল যখন কবি যে টাকা পাঠাবো, তুই আর কবু যে হ্যাঁ আমার টাকা দরকার, সংসারের টাকা দরকার, টাকা পাঠা দাও। এক মুহূর্তে যেন দেরি না হয় কই দিলাম। আর এক্ষুনি আবার ফোন দিব, দিয়ে সাথে কবু টাকাটা যেন পাঠা দেয়, মনে থাকে যেন। না না, আমি কিছুতেই বলবো না। আমার স্বামী এত কষ্ট করে টাকা ইনকাম করবে, সেটাকে এভাবে নষ্ট হতে দেবো না। কষ্ট হয় হোক, আমার উপর দিয়ে যাক, কিন্তু এত কষ্ট করে টাকা চোখের সামনে আমি বউ হিসেবে কিভাবে নষ্ট হতে দিবে?
মেয়েটা আসে না কিসের জন্য? কখন খবর দিছি? খালা, আইসিস? এত সময় লাগে আসতে? আর বইলো না, গাড়ি পাই নাই, পরে মাঠ দিয়ে হাঁটতে হাঁটতে আসছি। তাই এইভাবে কেউ আসে? তুই আমার কত না হয় যে গাড়ি পাচ্ছি না, আমি একটা গাড়ি পাঠা দিতাম। হয়েছে খালো, থাক, আইছি তো। আসিস কেমন তাই কো? খালা, ছিলাম তো ভালোই। এই গরমের মধ্যে এই এত দূরে রাস্তা হাঁটে আসতে যায়, এখন যে কি পরিমাণে খারাপ লাগতেছে যে বলার মতো না। আহা, যেমন গরমের ভিতর আইসিস, চল ভিতরে চল, ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত বানা দেবো, খাইয়ে তোর মুন্ডা জোড়া যাবে। আর তোর জন্যে বিশেষ সুখবর আছে। সুখবর? কি খালা? সব কথা যদি হেনে দাঁড়াই কয়ে দেই, পরে কব কি? তোর সাথে আমার অনেক প্ল্যান আছে, বুঝতে পারছিস? আচ্ছা চলো, এখন ভেতরে চলো। চল, খাওয়া দাওয়া করে ঠান্ডা মাথায় তারপরে সব প্ল্যান প্রোগ্রাম করবো না। চল চল। মেয়েটার আমার পেটে বাচ্চা, এই সময় মেয়েটার কত ফল মূল খাওয়ার দরকার। আমি গরিব মানুষ, কিনে খাওয়াবার পারি না। কিনে কাটে যে দিয়ে আসবো আমার মেয়েটাক, পারি না। আল্লাহ, আমার মেয়েটা কত কষ্ট করে, দুটো ডাব দেই, তাও আমার মেয়েটা খাইয়ে একটু হলেও শান্তি পাবে না। আম্মা দেখতেছে আশেপাশে না, আমারও না খুব খিদা লাগছে। এই সুযোগে ভাত করে খাই না, এই সারাক্ষণ না পেটের মধ্যে খালি খাই 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 খাই। এই, হ্যাঁ আম্মা, আপনার কত বড় সাহস! আমার চক্ষু আড়ালে আমার ঘর থেকে তুই ভাত চুরি করে খাচ্ছিস? এই ফকিনের বাচ্চা, তোর এত সাহস আসে কোনদিন? হ্যাঁ আম্মা, আমি ভাত চুরি করে নিয়ে আসলে হয়েছে কি, আপনি একটা খোঁজা পাচ্ছিলেন না, আমার খুব খিদে লাগছিল। দেখেন আমি তরকারি নিয়ে নেই, শুধু একটু ভাত নিয়েছি, তো আবার বাসি ভাত। চুরি করে খাচ্ছিস না মানে? এই, তুই যদি চুরি করে না খাবো, এই ভাত তোর হাতে আসলো কি করে? ভাত তো আমি র্যাকের ভিতরে লুকায় রাখেছিলাম, হন তেন তুই ভাত বাইর করে নিয়ে আসি তারপর খাচ্ছিস। এই, কাজের বেলায় ঠন ঠন আর খাবার বেলায় চারি চারি। কি ভাবিছিস একটা কাজের কথা কইলে তুই সেই কাজ পরে হাতেই ওঠে না, শরীর বলে দুর্বল হয়ে যায়। আর খাওয়ার বেলায় তুমি চড়ি চড়ি খাও। আম্মা দেখেন, আমার স্বামীর টাকায় তো এই সংসার চলে, আমি তো সেই টাকার একটু খাবার খাইছি, তাই আপনি আমার সাথে এই ধরনের ব্যবহার কেন করতেছেন? এর তো স্বামীর টাকা খাওয়ার, দেখ তো যন্ত্রণা। দেখেন, তো ভয়লাই গেছিলাম, তুই চিন্তা করিস নি। এই ভাত তোর স্বামীর টাকার না, তোর স্বামীর টাকার ভাত লা, আমি তোর স্বামীর টাকার ভাত খাওয়া দিচ্ছি। এদিকে আয়, এদিকে আয়, তোর স্বামীর টাকার ভাত কি করে খাওয়ানো লাগে? এই দেখ, এই দেখ, দেখছিস স্বামীর টাকার ভাত এমনি করে খাওয়া লাগে। দেখ কি যন্ত্রণা, হাতে করে একটু একটু করে নিয়ে খায়, এমনি করে খাবো। মগি তো স্বামীর টাকার ভাত খাওয়াচ্ছি, দেখ জন্মের খা। আর কদিন খাবো স্বামীর টাকা, খাবো স্বামীর টাকা। হ্যাঁ, আমার আর ভাত চাই না, আমি আর ভাত খাবো না। কত বড় আসপদ্দা রে! এই, স্বামীর টাকার ভাত খাচ্ছিস, জন্মের খাওয়ানি খাবো। কত বড় আসপদ্দা, স্বামীর টাকার বড়াই দেয়। এই, স্বামী পাইছিস কোনদিন? হ্যাঁ, স্বামী কোনদিন পাইছিস? আমার চাওয়ালের টাকা আমি তোর ভাত দেবো, আমি যখন ইচ্ছা হবো দেবো, যখন ইচ্ছা হবি না তখন দেবো না। তুই সাহস, তুই স্বামীর টাকার বড়াই দিচ্ছিস? তুমি জন্মের খাওয়ানি খাবো। জীবনে না করিস, বুঝতে পারছিস? কোনোদিন ভাত চুরি করে না দেখি খাইতে, না হলে আরো কপালে দুঃখ আছে কিন্তু। হায় রে ভাত, এই ভাতের জন্য মানুষ এত কষ্ট করে। আমি তো গর্ভবতী, আমি তো না খেয়ে থাকতে পারি,
কিন্তু এই যে আমার পেটের সন্তান, আমি যদি না খাই তাহলে আমার সন্তানের কি হবে? কেন যে আমার এত খিদে লাগে, আমি তো চাই ভাত খাবো না। এই এক মুঠো ভাতের জন্য মামাকে এত অত্যাচার করলো। না না, আমি খাবো, আমি তাও খাবো। সূচনা, মা সূচনা, সূচনা, মারে। কিরা আমি বিয়েন। কত বড় সাহস, ওই মুখ দিয়ে আমার বিয়েন করছে। আপনার সাহস দেখে বাঁচেনি। বিয়েন বিয়েন হলে তো বিয়েনই কয়। আমার যে মেয়েটার পেটে বাচ্চা তো, মানে ফলমূল খাওয়াবার পারিনি ঠিক মতো। তো যে একজনের কয়টা নারকেল পাঠিয়ে দিয়েছিলাম, তো দুটো ডাব দিয়েছিলে, মনে করে মেয়েটাকে দিয়ে আসি গে, খালি একটু উপকারে লাগবে। ও, আপনি মনে হয় শুনেছেন যে আমার বাড়িতে আজকে গোস্ত দিয়ে রাধা হচ্ছে। সে টুক করে কোনো মতো ঢুকে যাই, আহার পিঠে বসি চারটি খায়ে বেড়ার কোল দি বাড়া চলে আসবো রে, এই আশা করে আইছেন। আপনি কি ভাবিছেন যে এই ফন্দি করে আমি ওই বাড়ি ঢুকবো আর আমার বিয়ে আমাকে খাইবে দিবি? ওই গোস্ত যদি আপনার গলার ভিতর যাইতি, আপনার গলা হা করে হাত ঢুকা দিয়ে গোস্ত বাইর করে নিয়ে চলে আসতাম। বুঝতে পারিছেন? আমি অনামিকা বাইসে থাকতে এই গেটের ভিতরে তো আপনাকে আমি ঢুকতে দেবো না। আর এই ডাব আনিছেন, বাবারে বাবারে, ওইটা মানুষ বিয়েন বাড়িতে নিয়ে আসে? হ্যাঁ, বিয়েন বাড়িতে নেই না, মনে করলাম যে মেয়েটার এই অবস্থায় একটু উপকার হবে না, তাই আনেছিলাম। ওরে বাবা, যে জীবনে তো দেখলাম না মেয়ে দেওয়ার পরে কিছু দিতি, দেওয়ার ভিতর কি দিছেন? ওই বিয়ের সময় দুটি সিরা খেতা, সিরা খেতা ছাড়া তো এই পর্যন্ত কিছু জুটলি না। এখন যে মেয়েটা গর্ভবতী হয়েছে, ওই 2 দিন পর পর 200 500 400 দুধ নিয়ে যাব, একটু ফলমূল মিষ্টি টিষ্টি নিয়ে যাব, এইসব তো দেখিনি। হ্যাঁ, লোকের বাড়ির গাছের তেন ডাব পাইরি কে চুরি করেছে মনে হয়। এই চুরি করেছেন, ঠিক চুরি করেছেন। কিনার মরত্ব নেই, কিনার মরত্বে নেই, যার পকেটে নেই সে ডাব কেনে কি করে? নিশ্চয় চুরি করে আনিছেন। চুরি না করলে ডাব কোনটি কিনা দিবে আপনি? হ্যাঁ না বেন, ওই যে একজনের কয়টা নারকেল পাঠিয়ে দিলাম তো, তাই আমার দুটো ডাব দিছে। শোনেন, চা করেছেন, আর দ্বিতীয়বার এই বাড়িতে আসার চেষ্টা করবেন না। আর এই লোকের বাড়িতে নেই ডাব আনার চেষ্টা করবেন না। যদি মোড়দে কুলায়, নিজের কামার টাকা দিয়ে ফল ফুল মন্ডা মিঠাই নিয়ে তারপর আসবেন। বুঝতে পারছেন? বিয়েন, তাহলে আজকে দুটো ডাব মেঘ দিয়ে আসে একটু। একবারও না, এই ডাব নিয়ে না কিন্তু বিদায় হন, যান নিজে যায় খান। নিজের চেহারার দিকে একবার দেখছেন? মনে হয় না তো জন্মের পরেতেন কোনো ভালো মন্দ পুষ্টিকর খাবার খাইছেন। দেখতে তো দেখা যায় একটা জিয়েল মাছের মতো, যেমনি জিয়েল মাছ কালা চিংচিঙি হয় ওই রকমই হয়েছে। আমার তো দেখে কুটার মতো চেহারা। যান যান, এই ডাব বাড়িতে নিয়ে যায় নিজে খান, তাও তো নিজের চেহারা একটু ফিরবি নি। বিয়েন, চুপ, একদম চুপ। খালি হেন ডাব দিয়ে চলে যান। আমি বাড়ির ভিতর যাচ্ছি, যদি ঢোকার চেষ্টা করছেন তাহলে কিন্তু ঠ্যাং ভাঙে এই হাতে ধরা দেবো না কিন্তু। আব্বা, তুমি এখানে কেন আইছো? মারে, আমার না তোকে আবার একটু দেখবে বলে করছিলাম, তাই আমি আইছি। দেখা হইছে? দেখা তো হয়েছে, তাহলে কিসের জন্য দাঁড়ায় আসছো? ও আচ্ছা, এই বাড়িতে আসলে বুঝি ভালো মন্দ খাওয়ার পাওয়া যায় না? ভালো মন্দ খাওয়ার জন্য আইছো? মারে, আমি জানি তুই কি কামে করছিস। শোনো আব্বা, তুমি কিচ্ছু জানো না, আর কখনো এই বাড়িতে আসবে না। কি এত অপমান শুনে সারা তোর পেট ভরেনি, এখনো এখানে দাঁড়ায় আসছো? তুমি না নির্লজ্জ হয়ে গেছো। কুত্তার যতটুকু লজ্জা আছে তোমার ততটুকু লজ্জা নেই।
কুত্তার মতো এই বাড়িতে কিসের জন্য আসো? আমার চেহারা দেখার জন্য? এই যে ভালো করে দেখে নাও, আর ভবিষ্যতে কখনো এই বাড়িতে আসবো না। যদি শোনো তোমার মেয়ে মরে গেছে, তাও আসবো না। যাও, এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যাও। আমি চাই না তুমি আর কখনো এই বাড়িতে আসো। যাও। যাচ্ছি মা, আমি দেখেছি তোর, আমার হাতটা শান্তি আছে, আমার এখন চলে গেলে সমস্যা নাই। তোর সে ঢাক তুই একটু কেটে খাস মা। আমার শাড়ি কি বলছো তুমি শোনো নাই? শোনো নাই তুমি? নিয়ে যাও তোমার ডাব নিয়ে, তুমি এখান থেকে বিদায় হও। আর ভবিষ্যতে কখনো এই বাড়ির দিকে যেন তোমাকে আমি না দেখি। যদি দেখি তাহলে কিন্তু তুমি আমার মরা মুখ দেখবা। ওরে থাক, ওই কথা তুই কইস না, আমি আর আসবো না, আর আসবো না। তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। বিশ্বাস করো, একটা কথাও না আমি মন থেকে বলি, আমি বাধ্য হয়েছি এই কথাগুলো বলতে। কোনো মেয়ে কি পারে নিজের চোখের সামনে নিজের বাবার অপমান সহ্য করতে? আমি জানি আমাকে দেখার জন্য তোমার কষ্ট হয়, তুই শুধুমাত্র আমাকে এক নজর দেখার জন্য এই বাড়িতে আসো, কিন্তু আমার চোখের সামনে আমার শাশুড়ি তোমার সাথে যে ব্যবহারটা করে, আমি যে মেয়ে হিসেবে সহ্য করতে পারি না। আচ্ছা খালা, তুমি যে আমারে এত তাড়াহুড়ো করে আসতে বললা, আমি যে এত তাড়াহুড়ো করে আসলাম, কই তোমার নাকি কি প্ল্যান আছে? আগামাতা কিছুই শুনলাম না, খালি আসার পর থেকে পেট ভরে ভালো মন্দ এটা ওটা খাওয়ানোর তালেই আছো। শোন, খালার বাড়ি আইছিস, একটু ভালো মন্দ না খাওয়াইলে হয়? আর তুই আমার তো বোনের মেয়ে না, আমার নিজের মেয়ে, বুঝতে পারছিস? আসল কথা শোন তাহলে, তোকে যেই জন্যে ডাকছি। বলো। এই যে আমার বাড়ি একটা লক্ষ্মীমন্ত বৌমা আছে না, সোহেল যাক বিয়ে করে আনেছে এক ফকিন্নির বাচ্চা, এই ফকিন্নির বাচ্চা যে করি হোক এই বাড়িতে তাড়ানো লাগবে। এই কথা আমার তো আগে বলবে এই কথা। শোন, তুই তো মনে করে করছিস এই কথা, আমি দুনিয়ার কাঠখড় পুরা ফেলা দিলাম, তাও তাড়াবির পারলাম না। তা তোমার তারে এই বাড়ি থেকে বের করা দিয়ে তো কথা। তাহলে শুনো, আমার কাছে আসো। আরে বাসরে, ওরে আল্লাহ, এ তো বুদ্ধি তোর মাথায়, শয়তানি বুদ্ধি গিজ গিজ করতেছে। গুমা গুমা, তোর মা না সহজ সরল, তুই তো আমার থেকে এক কাঠি উপরে যারি। মা সহজ সরল তাই কি হয়েছে? খালা তো সমানে সমানে। না রে মা, সমান সমান আর হতে পারলাম কই? সমান সমানে যদি হইতাম, তোর এই জারি বুদ্ধিটা যেটি দিল, এটি আমি আগেই করতে পারতাম, কিন্তু আসলে তো পারিনি। শোনো খালা, তুমি একা একা করতে গেলে তোমার জন্য একটু প্রেশার হয়ে যেত। আমি আসছি, এখন নিমেষেই ফু মেরে করে ফেলবো, কি বলো? হ্যাঁ, এই জন্য তো তোকে ডাকে লিয়ে আইছি, যে দুইজনে মিলে কাজটা সারবো। আমার জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে রে, বুঝছিস? এত অত্যাচার, এত নির্যাতন করতেছি, কোনোভাবেই এই ফকিনীর বাচ্চাকে এই বাড়িতে বাইর করতে পারতেছি না। আচ্ছা শোনো, এইবার তুমি আর আমি দুজন মিলেই বের করবো। আবার একসাথে বসে কথা বলতেছি, তোমার বেটার বউ দেখলে আবার সতর্ক হয়ে যেতে পারে। চলো বাড়ির ভিতরে যাই। না, সতর্ক হওয়াটা কিছুই না। তুই যে সুন্দর বুদ্ধিটা দিল, হেনে বসে থাকা বাদ দিয়ে চল ওইটি কাজে লাগাই। চলো ওটো। এত সময় লাগে? ধর। এখন শুধু তুমি তোমার কাজটা করো, আমার কাজটা তো আমি করেই ফেললাম। এই ভাতটা শুধু এখন তোমার বৌমাকে একটু আদর যত্ন করে খাওয়াই দাও, তাই খোলা ফাতে। শোন, আমি বুঝেছি কি করা লাগবে, তোর আর কিছু করা লাগবে না, আমি চাই। আমি তোমার পাশে পাশে আছি।
মা 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 সোহেল, মা আরে সোহেল ভাইয়া, তুমি কেমন আছো? তুমি? আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। মা তুমি কিন্তু অনেক শুকায় গেছো, মনে হয় ঠিক মতো খাওয়া দাওয়া করো না। আর খাওয়া দাওয়া? কেন মা, তুমি কি অসুস্থ? না ভাইয়া, খালা অসুস্থ না, কিন্তু তোমার বউ যে কাজ করছে এতে খালা যে এখনো বেঁচে আছে, সমাজে মুখ দেখাইতেছে, এটাই তো অনেক। মা মিমি এগুলো কি বলে? কি হয়েছে? আর সূচনা কোথায়? সূচনা নাই। সূচনা নাই মানে? সূচনা কোথায় গেছে? সূচনা চলে গেছে। নিশ্চয়ই ওর বাবার বাড়ি গেছে, তাই না? না, ওর বাবার বাড়ি যায়নি। সূচনা অন্য ছেলের হাত ধরে পালায়ে গেছে এবং তোর পাঠানো সমস্ত গহনা, টাকা পয়সা সবকিছু নিয়ে চলে গেছে। মা তুমি এটা কি বলছো? না, সূচনা এমনটা করতে পারে না। আর তোমরা আমাকে নিশ্চয় মিথ্যা কথা বলছো। আমি অনেকদিন পরে প্রবাস থেকে আসছি, তো তোমরা মজা করতেছো। মা সূচনা তো গর্ভবতী, আর সূচনা গর্ভবতী অবস্থায় অন্য একটা ছেলের হাত ধরে যাবে, তুমি মজা করতেছো নিশ্চয়। শোন বাবা, আমি কোনো মজা করতেছি না। যাদের চরিত্র খারাপ হয়, যাদের অন্য পুরুষের প্রতি আসক্ত হয়, তারে কোনো কিছুতেই বাঁধে না বাজার। ও তোর সন্তান পেটে নিয়ে অন্য একটা পুরুষের সাথে চলে গেছে। আমি অনেক চেষ্টা করেছি বাজার আটকানোর, কিন্তু আমি পারিনি। তুই আমাকে দোষ দিস না বাবা। মা এটা তুমি কি বলছো? আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আমি ভাবতেই পারছি না আমার সূচনা আমাকে ছেড়ে অন্য একটা ছেলের হাত ধরে চলে গেছে। বাজান রে, তোর ভাবা না ভাবায় কিচ্ছু যায় আসে না। যেটা ঘটে গেছে সেটা তো তোর মানতেই হবে। বাজার, বাইরে দাঁড়ায় কথা না কয়ে চল ভিতরে চল, জোরে বৃষ্টি এসে যাবে। চল। হ্যাঁ ভাইয়া, আসো ভিতরে আসো। সোহেল ভাই, তুমি এখানে এভাবে মন খারাপ করে বসে আছো কেন? কি করব বলো, আমার না কোনো কিছু ভালো লাগতেছে না। কি করব, কোথায় যাব, এজন্য রুমের মধ্যেই বসে আছি। সোহেল ভাই, একটা কথা বলবো? বলো। তুমি তো ভাবিকে এত ভালোবেসে বিয়ে করছিলা, কিন্তু ভাবি দেখো তোমার কথা চিন্তা না করে পরকিয়া করে পরপুরুষের হাত ধরে ঘর ছেড়ে পালায়ে গেল। আমি বলি কি, ভাবির জন্য মন খারাপ করে না থেকে নিজের জীবনটাকে আবার নতুন করে গোছাও। আমি তো ভুলে যেতেই চাই, কিন্তু চাইলেই তো সব কিছু ভোলা যায় না। তুমি জানো, আমি সূচনাকে অনেক ভালোবাসতাম, কিন্তু আমি বুঝতে পারিনি ও আমার ভালোবাসার সঙ্গে প্রতারণা করবে। আমি এটা এখনো মেনে নিতে পারছি না। ও তো গর্ভবতী ছিল, গর্ভবতী অবস্থায় অন্য একটা ছেলের হাত ধরে এ বাড়ি থেকে পালিয়ে যাবে, এটা আমি বিশ্বাস করিনি। ভাইয়া, যার যাওয়ার সে এমনি যাবে, সে গর্ভবতী হোক বা না হোক। আর বললা ভালোবাসার কথা, তাহলে শুনো তোমাকে একটা কথা বলি। আমিও না তোমাকে অনেক ভালোবাসতাম, আর বলতে গেলে এখনো বাসি। তুমি হয়তো বিয়ে করেছিল জন্য আমি এতদিন বলিনি, তবে আজকে যেহেতু ভাবি নেই, সেই জন্য কথাটা মুখ ফুটে তোমাকে বললাম। তুমি চাইলে পরে কিন্তু তোমার জীবনের মোড়টা আবার নতুন করে গড়তে পারো। দেখো, আমি তো তোমাকে কখনো ভালোবাসিনি, আর আমি তো তোমাকে ওইরকম চোখে কখনো দেখিইনি। আমি তোমাকে বোনের চোখে দেখছি। কখন যে কাকে কার ভালো লেগে যায় কেউ বলতে পারে না। যাই হোক, আমার আর এসব কথা বলতে ভালো লাগতেছে না, আমাকে একটু একা থাকতে দাও। আচ্ছা ঠিক আছে, সবই বুঝলাম, তবে আমি যে কথাটা বললাম সেটা কিন্তু একবার ভেবে দেখো, যদি সময় পাও তবে।
বাইরে আসো। কি রে, এটা কে? এই এই থাক থাক। মা, তোমরাই তো বারবার বলতেছিলা আর একটা বিয়ে কর, আর একটা বিয়ে কর, জীবন সংসার শুরু কর। এই জন্য আমি আর একটা বিয়ে করে ফেলছি। খালা, সোহেল ভাই যদি আরেকজনকে বিয়ে করবে তাহলে এত কাট কর পুরো আমার কি লাভ হইলো? এত প্ল্যান প্রোগ্রাম করে ভাবিরে মেরে ফেলতে। মিমি, তুমি কি বলছো? তার মানে সূচনাকে তোমরা মেরে ফেলছো? না রে, কি শান্তাছে মান্তাছে, হ্যাঁ জানিস তো তার কাটা এক কথা কতি আর তিন কথা লাগা দেয়। বাজান, ওর কথায় কান্দিস নি। তুই বিয়ে করবো একবার আমাকে কইলেও তো পারতো। যাক, বিয়ে করছিস ভালো হয়েছে। মা, ও, এই অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, অথচ কিন্তু তুমি নতুন বোর মুখটাই দেখলা না। ও দেখ তো যন্ত্রণার কথা বাচ্চা, বোর মুখ দেখা লাগবে। দে বৌমা, আসো বাচ্চা, এই মুখটা দেখি। তুমি নিশ্চয়ই আমার অপছন্দর কোনো মেয়ে আনোনি, তাই না? আমি তো জানি তুমি আমার পছন্দ সম্পর্কে খুব ভালো জানো। দেখি শোনা তোমার মুখখান। কি আম্মা বুঝছেন? আমি ভূত না তো মানুষ, ভয় পাচ্ছেন কেন? মা, অনেক ভয় পাইছো মনে হচ্ছে। মিমি, তুমি অনেক ভয় পাইছো তাই না? না না ভাইয়া, আমার হাই প্রেশার তো। খালা ভয় পাবো কেন? ভয় আবার কেন পাবো? ভয় পাওয়ার মতো কোনো কাজ করছে তাই তো ভয় পাচ্ছ, তাই না? কি আমি জানি না, আমি জানি না, সব খালা জানে, আমি কিছু জানি না। কি আম্মা, আপনি সব কিছু জানেন? না, ও সব জানে, ও সব বুদ্ধি। দারুণ তো। মিমি বলছে আপনি জানেন, আপনি বলছেন মিমি জানেন। তো এখন ঘটনাকে আমি বলবো নাকি আপনাদের মুখ থেকেই বলবেন? তুমি কি কইবে মত দিতেন, যেটা আমরাই করতে পারতেছি নি। আম্মা, তোমাকে আর বলতে হবে না, বাদ বাকিটুকু আমি বলি। সারাদিন খাই নাই, শরীরটা ভালো লাগতেছে না। কাউকে যদি পাইতাম 10টা টাকা পাইলেও তো একটা রুটি কিনে খাইতে পারতাম। সারাদিন যে বৃষ্টি। ভাইজান, আমাকে 10টা টাকা সাহায্য করেন না, সারাদিন কিছু খাই নাই, আমাকে কিছু টাকা দান করেন ভাই। এই নেন। আপনাকে অনেক ধন্যবাদ। সোহেল, তুমি? হ্যাঁ, আমি তুমি কবে আইছো প্রবাস থেকে? আমি প্রবাস থেকে কবে আইছি সেটা তুমি না জানলেও হবে, কিন্তু তার আগে তুমি বলো, তুমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করছো কেন? রাস্তায় রাস্তায় ভিক্ষা করছি, সব তো আমার কপাল। এতদিন তো আমার বেঁচে থাকারই কথা ছিল না। হ্যাঁ, সবই তোমার কপাল। কপাল তো ভালোই ছিল। কেন? তুমি যার হাত ধরে পালিয়ে গেছো সে তোমাকে ভরণ পোষণ দেয় না? তুমি রাস্তায় ভিক্ষা করছো কেন? নাকি তুমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে নিয়ে গিয়ে তাকে খাওয়াও? কি বলতেছো তুমি? মানে আমি কাকে খাওয়াবো, কি আমার ভরণ পোষণ দিবে? আমার স্বামী তো তুমি, তোমার তো দেওয়ার কথা ছিল। কিন্তু কপালগুলো দেখো, তুমি একজন প্রবাসী আর আমি রাস্তায় রাস্তায় মানুষের কাছ থেকে 2-4 টাকা করে ভিক্ষা চাচ্ছি। হ্যাঁ, আমি তোমার স্বামী ছিলাম, কিন্তু তুমি তো অন্য একটা ছেলের হাত ধরে আমার বাড়ি থেকে চলে আসছো। আমি তোমাকে ভালোবেসে যে উপহারগুলো দিয়েছিলাম সেগুলো সব কিছু নিয়ে তুমি অন্য একটা ছেলের হাত ধরে চলে যাইতে পারলে? আচ্ছা যাই হোক, তুমি চলে গেছো তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু তুমি আমার বাড়ি ছেড়ে যাওয়ার আগে তোমার গর্ভে আমার সন্তান ছিল। আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। ফিরেও আমি কিভাবে দিব? তোমার মায়ের কাছে চাও। আমার সন্তান নিয়ে তুমি আমার বাড়ি থেকে পালিয়ে আসছো, আর আমার সন্তানকে আমার মায়ের কাছে চাইবো মানে? ও আচ্ছা, তার মানে তোমার মায়ের নিচ্ছে তোমাকে বলছে আমি তোমার সন্তান নিয়ে তোমার বাড়ি থেকে দামি দামি গহনা পাতি টাকা পয়সা নিয়ে আমি অন্য একজনের হাত ধরে চলে আসছি, তাই তো? হ্যাঁ, আমার মা সত্য কথাটাই আমাকে বলছে। বাহ, সত্যি আমার না এখন হাত তালি দিতে ইচ্ছা করতেছে। তুমি না আমারে ভালোবাসতা, এই আমারে ভালোবাসতে না? আমি তোমাকে ভালোবাসতাম আর তুমি আমার ভালোবাসার সঙ্গে প্রতারণা করছো। মোটেই না,
আমি তোমার ভালোবাসা তো দূরের কথা, না আমি তোমার সাথে আর না তোমার পরিবারের সাথে আমি কোনো প্রকার প্রতারণা করছি। বরং বলা যেতে পারে তোমার পরিবার আমার সাথে, শুধু আমি না, আমার সন্তানের সাথে অনেক বড় অন্যায় করছে, যার কখনো কোনো ক্ষমা হয় না। তুমি এগুলো কি বলছো? কি বলছি তাহলে শোনো। তুমি তো জানতা আমি গরিব মানুষের মেয়ে। তোমাকে বারবার বলছিলাম তোমার মা কখনো এই সম্পর্ক মেনে নেবে না। তুমি আমার কোনো কথা শোনোনি, আমাকে বিয়ে করলে। তোমার মা তো তুমি জানতাই প্রথম থেকে আমাকে পছন্দ করতো না। তারপর তুমি বিদেশ যাওয়ার পর থেকে শুরু হয় আমার পর অত্যাচার। তুমি জানো আমার অসহায় বাবাটা একটা নজর আমাকে দেখার জন্য আসছিল, তাকেও কম অপমান করেনি। রাত নেই দিন নেই আমার উপর তোমার মা যে নির্যাতন করতো বলার মতো না। মাঝখানে তো তোমার ওই এক বোন ছিল মিমি, সে এসে হাজির হয়েছিল। তোমার মায়ের তো শখ ছিল তার সাথে তোমাকে বিয়ে দিবে, কিন্তু জানো তো শুধু আমাকে না, সাথে আমার পেটের সন্তানকে ওরা রেহাই দেয়নি। ভেবেছিলাম মুখ বুজে সহ্য করলে একদিন তুমি আসবা, আমার আর আমার সন্তানের সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। কিন্তু না, আমি ভুলছিলাম। তোমার মা একদিন আমার ভালোবেসে খাবার দেয়, আমি ওর লোভ না সামলাতে পেরে খাবারটা খেয়ে নি। কি করবো বলো, পেটের খিদা। তারপর না আমার কেমন যেন ঘুম পায়, তারপর আমার কিচ্ছু মনে নেই। যখন চেঞ্জ ফেরে দেখলাম আমার বাবার থেকে জানতে পারি বাবা নাকি অজ্ঞান অবস্থায় আমাকে জঙ্গল থেকে পাইছে। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার জানায় আমার পেটের সন্তান, তাকে আর বাঁচানো সম্ভব না। আমাকে বাঁচানো গেলেও তারপর বাবাই আমাকে দেখতো। আমি অপেক্ষা ছিলাম কবে তুমি আসবা, সেদিন হয়তো আমার সমস্ত কষ্ট চলে যাবে। কিন্তু মাঝখানে বাবাও না আমাকে ছেড়ে চলে গেল। আমি একটা মেয়ে কিভাবে চলবো বলো? তাই পেয়েছে রাস্তায় ভিক্ষা করতেছি। অথচ বুঝতে পারিনি তুমি প্রবাস থেকে দেশে আসার পরেও তোমার মায়ের কথাটাই বিশ্বাস করলা। এতদিন যার সাথে সম্পর্ক করলা তার কথা একটাবার ভাবলা না, আর তার দিকে আজকে আঙ্গুল তুলতেছো না। সূচনা, বিশ্বাস করো, আমার মা আমাকে যেটা বলছে আমি সেটাই বিশ্বাস করছি। আমি সব বুঝতে পারছি। সূচনা, তুমি আমার সঙ্গে চলো, আমি মায়ের মুখোমুখি হব। আমার মা কেন এমনটা করলো? না না, আমিও এই বাড়িতে ফিরবো না, তুমি যাও, আমি চলে যাচ্ছি। দাঁড়াও সূচনা, আমার সন্তানের কসম, আমার সন্তান হত্যার প্রতিশোধ আমাকে নিতেই হবে। আমার মা কেন আমার সন্তানকে খুন করলো সেটা আমাকে জানতেই হবে। তুমি আমার সঙ্গে চলো। ঠিক আছে, যেহেতু সন্তানের কসম দিলে চলো। মা, তোমরা দুজন মিলে প্ল্যান করলা সূচনাকে মেরেও ফেললা, আবার কি জঙ্গলে ফেলে দিলা। কি এগুলো করনি? এটা তুই কেমনি করে জানিস? মা, তুমি এমন কাজটা কেমন করে করতে পারলে? তুমি আমার বউকে অজ্ঞান করে জঙ্গলে ফেলে দিলে, তাকে খুন করার চিন্তা ভাবনা করলে। অথচ আমি যখন প্রবাস থেকে আসলাম দুইজন সুন্দর করে আমাকে বললে আমার বউ নাকি পরকিয়া করতে অন্য একটা ছেলের হাত ধরে চলে গেছে। আমি তোমাদের কথাই মেনে নিলাম। কিন্তু আজকে আমি নিজের চোখে যেটা দেখছি সেটা আমি নিজেই বিশ্বাস করতে পারি। জানো মা, আমি যখন সূচনাকে দেখলাম সে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতেছে, তখন আমি নিজেকে স্থির করে রাখতে পারিনি। আমি প্রথমে ভেবেছিলাম আমার মনের যত জ্বালা আছে ওকে মেরে আমি মনের জ্বালাগুলো মিটাবো। কিন্তু যখন ও আমাকে সবকিছু খুলে বলল, তারপরে থেকে তোমার প্রতি এক বুক ঘৃণা জন্ম নিল। তুমি না আমার মা, তুমি আমার মা হয়ে আমার এত বড় ক্ষতি কেমন করে করলে? জানো মা, সেদিন তোমরা সূচনাকে মারতে পারোনি, সেদিন তোমরা সূচনাকে মারতে পারোনি, মেরেছো আমার স্বপ্নটাকে। তুমি জানো আমার সন্তানটা এই পৃথিবীতে আসার আগেই এই পৃথিবী ছেড়ে চলে গেছে। এই পৃথিবীর আলো সে দেখতে পাই, সে তার বাবাকে দেখতে পায়নি, সে তার মাকে দেখতে পায়নি। কারণ আমার সন্তানকে তুমি গলা টিপে হত্যা করছো। তুমি মা নও, তুমি একটা খুন। তুমি মা নয়, তুমি একটা খুনি।
তুমি যে আমার মা সেটা ভাবতে আমার ঘৃণা করে। আমার ঘৃণা করে তুমি যে আমার মা। মা, তুমি কি সত্যিই তোমার গর্ভে 10 মাস 10 দিন আমাকে রেখেছিলে, নাকি আমাকে পালক নিয়ে আসছিলে? তুমি যদি আমার গর্ভধারিণী মাই হইতে, তাহলে আমার স্বপ্নটাকে এরকম ভাবে গলা টিপে হত্যা করতে পারতে না। আর মিমি, তোমাকে আমি অনেক ভালো মেয়ে মনে করেছিলাম। আমি ভাবছিলাম তুমি অনেক লক্ষ্মী একটা মেয়ে। তুমি আমার সঙ্গে যে সুন্দর করে কথা বলছো, আমি না তোমাকে মনে মনে ভালোই বেসে ফেলছিলাম। কিন্তু তুমি যে এতটা নিজ, এতটা জঘন্য, সেটা সূচনার মুখে থেকে না শোনা পর্যন্ত বিশ্বাস করতাম না। তুমি একটা মেয়ে মানুষ, তুমি একজন গর্ভবতীকে এরকম ভাবে মেরে ফেলার চিন্তা ভাবনা করতে পারলে? ছি! তুমি কাকে ছি বলছো? ওকে? তুমি ওর দিকে তাকিয়ে দেখো। তুমি এতক্ষণ ধরে জোরে এত কথা বলতেছো, ওর মধ্যে বিন্দু পরিমাণ অনুশোচনা বদলে অবশ্য থাকবে বা কিভাবে? বেঈমান অকৃতজ্ঞদের আবার অনুশোচনা। আর তোমাকে বলছি, তুমি কেমন মেয়ে? হ্যাঁ, আমি জানি তুমি সোহেলকে পছন্দ করতে, কিন্তু যখন তুমি দেখলা সোহেল বিয়ে করে ফেলছে, অলরেডি তার বোর বাচ্চা হবে, তারপরেও তুমি শুধুমাত্র সোহেলকে পাওয়ার জন্য আমাকে এই পৃথিবী থেকে সরানোর চেষ্টা করলা। ছি, আমার না ভাবতেও লজ্জা লাগছে। কথায় আছে না, মেয়েদের শত্রু মেয়েরাই হয়। আর আম্মা, আপনি একটা কথা বলেন তো, আপনি না মা, একজন মা হয়ে আর একটা মায়ের থেকে তার সন্তানকে কিভাবে কেড়ে নেয়? আপনি না মা নামে একটা কলঙ্ক। হ্যাঁ, আমি জানি আপনি আমাকে পছন্দ করতেন না। আপনি চাইছিলেন আপনার ছেলেকে মিমির সঙ্গে বিয়ে দিতে, আমাকে রাস্তা থেকে সরায়। সব ঠিক ছিল, কিন্তু আমার সন্তান, তার কি অপরাধ ছিল বলেন তো? আপনি আমাকে সরাসরি বললেই পারতেন। অন্তত আমার এই সন্তানটারে পৃথিবীর আলোটা দেখতে দিতেন। তারপর যদি আপনি এই বাড়ি থেকে তাড়াই দিতেন বা আমাকে চলে যাইতে বলতেন, আমি সত্যি চলে যাইতাম। কিন্তু আপনি যেটা করছেন না, তার জন্য আমি আপনারা কখনো ক্ষমা করতে পারবো না। আপনি যদি আমারে খুন করতেন, সেটাও ক্ষমা করা যাইতো, কিন্তু আপনি আমার সন্তানকে খুন করছেন। আপনি জানেন একটা মায়ের কাছে সন্তান কি? একটা মায়ের কাছে একদিকে পৃথিবী আর একদিকে সন্তান। আপনি কি এগুলো বলে কি হবে? আপনি কি মানুষ? আপনি তো মানুষ না, একটা কুকুরের চেয়ে অধম। শুনছি কুকুরকে একবেলা খাইতে দিলে নাকি তার পিছনে সারাদিন ঘরে। অথচ দেখেন, আপনার যে ছেলে এই সংসারের সমস্ত দায়িত্ব নিছিল, আপনি যখন যা বলতেন আপনার ছেলে যেমন শুনতো, আমিও তেমন শুনতাম। আপনি আমার উপর এত অত্যাচার নির্যাতন করছেন না, আমি কিচ্ছু মনে করিনি, ভাবছি মাত্র। এখন আমার উপর রাগ করছে, আর এক সময় হয়তো ভালোবেসে বুকে টেনে নিব। কিন্তু না, আপনি তো মা না, একটা পশু। পশু যদি না হইবেন, তাহলে একজন গর্ভবতী মায়ের সাথে কেউ এরকম জঘন্য কাজ করতে পারে? আচ্ছা, একটা কথা বলেন তো, আমার পেটে যে সন্তান ছিল সেটা তো আপনাদের বংশের সন্তান। ওই সন্তানটা আজকে বেঁচে থাকলে আপনাকে হয়তো দাদি দাদি করে ডাকতো। শুনছি দাদিরা নাকি তার নাতি নাতনির মুখ দেখার জন্য আকুল হয়ে থাকে। কিন্তু না, আপনাকে দেখে বুঝতেছি সব দাদিরাই না সেরকম থাকে না। যদি সেটাই থাকতো, তাহলে আপনি নিজে আমার খাবারে ওষুধ মিশিয়ে আমার সন্তানটা নষ্ট করতে পারতেন না। শুধু কি তাই, আমার খাবারে যখন ঘুমে ওষুধ মিশালেন, আমি না তখন সত্যি বুঝতে পারিনি, কারণ ভালোবেসে আপনি খাবারটা দিয়েছিলেন তো, আর মা মনে করে আমি খাবারটা খেয়েও নিছিলাম। কিন্তু কিছুক্ষণ পর যখন দেখলাম আমার চোখ দুটো ঠিক রাখতে পারতেছি না, আমি ঘুমায় পড়লাম, তখনই আমার ডাউট হয়েছিল আমার সাথে কিছু একটা ঘটবে। কিন্তু ওই যে ততক্ষণ তো আমি আমার সেন্সেই ছিলাম। আর এই সুযোগেই আমাকে নিয়ে যায় কিনা আপনারা শেষ পর্যায়ে জঙ্গলে ফেলে রেখে আসলেন। কথায় আছে না, রাখে আল্লাহ মারে কি। ওই উপর আল্লাহ চাইছিল যেন আজ বেঁচে আস, নাইলে কি আমার বাবা ওই রাস্তা দিয়ে কেন সেদিন যাবে? আর যাওয়ার সময় আমার সাথে কেন দেখা হবে? ওই মুহূর্তে বাবা এসে যদি আমাকে না বাঁচাতো, আমি হয়তো কিছু জানতেই পারতাম না, কারণ আমি তো এই পৃথিবীতেই থাকতাম না। আপনি তো জানেনই আমার বাবার কি দুর্দশা, কি অবস্থা। বাবা অসুস্থ হয়ে যায়, বাবার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। অবশেষে আমি রাস্তায় নেমে ভিক্ষা করার জন্য, কিন্তু বাবাকে বাঁচাতে পারিনি। বাবা চলে গেল, কি আর করব?
রাস্তায় যখন ভিক্ষা করছিলাম আপনার ছেলের সাথে দেখা হয়। আর আপনার ছেলে প্রথমে আমার দিকে যেভাবে ঘৃণা ভরে তাকাইলো, যেভাবে কথা বলছিল না, ভাবছিলাম বেঁচে থেকে লাভ কি। কিন্তু যাক, অবশেষে বুঝতে পারলো আর আমাকে এই বাড়িতে নিয়ে আসলো। নাইলে সারা জীবন আপনার ছেলের চোখে আমি এরকম একটা নষ্ট চরিত্রের বউ হয়েই থাকতাম। যাই হোক, আপনার সামনে আসার কোনো ইচ্ছা আমার ছিল না, শুধুমাত্র আপনার ছেলের জন্য আজকে এখানে আসতে আমি বাধ্য হয়েছি। বৌমা, আমি জানি এত ভুলে কথা শোনার কাজ আমি করেছি, তারপরেও আমার তো ক্ষমা চাওয়ার মতো মুখ নেই। তারপরেও তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমার ক্ষমা করে দাও। মা, তোমরা যদি আমাদের সঙ্গে অন্যায় করতা আমরা তোমাদেরকে ক্ষমা করে দিতাম, কিন্তু আমাদের সন্তানকে তোমরা খুন করছো, তোমাদের কোনো ক্ষমা নেই। সূচনা, চলো। হ্যাঁ চলো, আর যাই হোক আমার সন্তানের খুনিকে আমি কখনো ক্ষমা করতে পারবো না। চলো সোহেল।